আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? ওকে, তো আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার কিনা আমাকে একটুখানি জানাবা। আশা করি সব কিছু ঠিক আছে এবং শুনতে পাচ্ছ। আমাদের আজকের ক্লাস সমাসের আজকে আমাদের যে পর্ব নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজকে সম্ভবত আমাদের 4 নাম্বার পর্ব নিয়ে আমরা আমাদের আজকের ক্লাসে আলোচনা করব। তো সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা আমাকে একটুখানি জানাবা। ওকে, ওকে, ঠিক আছে। তো আমি দেখতে পাচ্ছি যে ভাইয়া সুস্থ আছেন আপনি। হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছি কিছুটা। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলো, আমরা তাহলে শুরু করে দিতে পারি আমাদের আজকের ক্লাস। ভেরি গুড। সাউন্ড আমি আস্তে কথা বলতেছি ওই জন্য মনে হয়। ভাইয়া পরে কি সব ক্লাস রেকর্ডেড করতে পারবা? সব ক্লাস রেকর্ড থাকে, সব ক্লাস রেকর্ডেড করতে পারবা, প্রবলেম নাই। ওকে, তো আমরা গত ক্লাসগুলোতে দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তারপর হচ্ছে তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের আজকের ক্লাসে আমরা হচ্ছে বহুব্রী সমাস নিয়ে আলোচনা করব। কোন সমাস? বহুব্রী সমাস নিয়ে আলোচনা করব। ওকে, তো বহুব্রী সমাসের আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমরা চেষ্টা করব আজকের ক্লাসে বহুব্রী সমাস একদম বেসিক থেকে বোঝানোর জন্য। হ্যাঁ ভাই, সমাসের উপর আজকে কি লাস্ট ক্লাস না? আজকে লাস্ট ক্লাস না, আরও একটা ক্লাস হবে। সমাসের উপর আরও একটা ক্লাস হবে। ওকে, তো চলো আমি তাহলে চলে যাচ্ছি আমাদের আজকের যেই সমাসের ক্লাসে। আমরা আজকে আলোচনা করব বহুব্রী সমাস, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এই জায়গা থেকে বহুব্রী সমাসের আলোচনাটা আসলে শুরু হবে। বহুব্রী সমাস, সবাই কি খাতা কলম নিছো? খাতা কলম নাও, বাংলাবাজ বই থাকলে সেটা নাও। যারা বই অর্ডার দাও নাই দ্রুত হচ্ছে তোমরা বইটা অর্ডার দিয়ে নিবা। তো ঠিক আছে, তাহলে আমরা চলে যাই নাকি? আমরা কি ক্লাসে যেতে পারি? আর সবাই জয়েন করলে বেটার হইতো। উপস্থিতি কিন্তু দিন দিন কমে যাচ্ছে বারবার। আমি কিন্তু কোর্সের শুরু থেকে তোমাদেরকে একই কথা বলে আসতেছি যে উপস্থিতি বেশি থাকতে হবে। হ্যাঁ, উপস্থিতি অনেক বেশি থাকতে হবে, কিন্তু আসলে তোমাদের উপস্থিতি আশা অনুরূপ না, এটা হচ্ছে প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। তো চলো, সমাস যেহেতু বড় একটা বিষয়, আমরা এই বড় ব্যাপারটাকে বড় বিষয়টাকে আমরা একটু বড় হবে ক্লাসগুলির জন্য। আমি কিন্তু সমাসের ক্লাসের প্রথমেই বলছি যে সমাসটা তোমাকে ধৈর্য নিয়ে শিখতে হবে। হ্যাঁ, খুবই ধৈর্য নিয়ে সমাস শিখতে হবে। অনেকগুলো ক্লাস হবে, খুব ধৈর্য নিয়ে শিখতে হবে, না হলে কিন্তু আসলে পারবে না। আচ্ছা, তো চলো তাহলে আমরা শুরু করি। প্রথমত, বহুব্রী সমাস যেটা, এই বহুব্রী সমাসটা মোট 8 প্রকার। কত প্রকার? বহুব্রী সমাস মোট 8 প্রকার, এটা মনে রাখতে হবে। বহুব্রী সমাস কত প্রকার? 8 প্রকার। ভেরি গুড। এখন আমাদেরকে একটুখানি জানতে হবে, প্রথমে একটা বেসিক নিয়ম আছে। বেসিক নিয়মটা হচ্ছে, যদি কখনো কোনো সমাস দ্বারা সহ বুঝায়, সহ, অথবা যদি বুঝায় সহিত বুঝায়, এই দুটো জিনিস বুঝালে ওটা বহুব্রী সমাস। অর্থাৎ এটা কোনো প্রকারের মধ্যে আসে না, বাট এটা বহুব্রী সমাস। তাহলে কি বলছি বলো তো? সহ বুঝালে, সহিত বুঝালে, ওটা হচ্ছে বহুব্রী সমাস। আবার বলছি, যদি দেখো সহ বুঝায়, সহ, আর যদি দেখো সহিত বুঝায়, সহ আর সহিত এই দুটো বুঝালে ওটা হচ্ছে বহুব্রী সমাস। আসো কিছু উদাহরণ দিই। যেমন খেয়াল করে দেখো, ধরো
আমরা কিছু উদাহরণ দিই। যেমন খেয়াল করে দেখো, এখানে আমরা যদি বলি সস্ত্রীক, তাহলে সস্ত্রীক মানে কি? মানে স্ত্রী সহ বর্তমান। এই যে দেখো সহ বোঝাচ্ছে, সস্ত্রীক শব্দের অর্থ হচ্ছে স্ত্রী সহ। যেমন বলে না যে সস্ত্রীক আমন্ত্রিত, তার মানে স্ত্রী সহ আমন্ত্রিত। তাহলে এটার ব্যাস বাক্যটা কি হবে? স্ত্রী সহ বর্তমান। ওকে, আচ্ছা সহোদর মানে কি? সহোদর মানে হচ্ছে সহ মানে হচ্ছে সমান, অর্থাৎ সমান উদর যার। ঠিক আছে, সমান উদর যার, অর্থাৎ একই উদর, একই মায়ের সন্তান। সবান্ধব মানে কি? বান্ধব সহ বর্তমান। দেখো সহ বুঝাচ্ছে, বান্ধব সহ বর্তমান। এরপর দেখো সদল বলে মানে কি? দলের সহিত বর্তমান। তো এই জিনিসটা জাস্ট তোমাদেরকে একটু দেখাই দিলাম, যেগুলো বহুব্রী সমাস। এটা মূলত আমাদের যে 8টা টাইপ, ওই 8টা টাইপের ভিতরে এটা আসে না, তারপরে জাস্ট বেসিক জিনিস আমি বুঝাই দিলাম। তো এখন বহুব্রী সমাস পড়তে গেলে কিছু বেসিক জিনিস একটু বলি। প্রথমত হচ্ছে আমরা জানি এক একটা সমাসে এক এক পদের অর্থ প্রদান। তো আমাদের যে বহুব্রী সমাস হবে, এটাতে সব সময় অন্য পদের অর্থ প্রদান। এটাতে সব সময় কি? অন্য পদের অর্থ প্রদান। ওকে, তাহলে বহুব্রী সমাস কি বলতো? এই সমাসটাতে সব সময় অন্য পদের অর্থ প্রদান, অর্থাৎ এই সমাসটাতে পরপদ বুঝাবে না, আবার এই সমাসটাতে পূর্বপদ বুঝাবে না। তাহলে যেই সমাসে পূর্বপদ এবং পরপদ কোনোটার অর্থ প্রদান হয় না, নতুন একটা অর্থ প্রদান হয়। যেমন খেয়াল করো, ধরো আমি বললাম যে নীলকণ্ঠ। এখন এই নীলকণ্ঠ দ্বারা নীলকেও বুঝায় না, আবার কণ্ঠকেও বুঝায় না। দেখো নীলকণ্ঠ দ্বারা কিন্তু নীলকে বুঝাচ্ছে না, আবার দেখো কণ্ঠকেও বুঝায় না। নীলকণ্ঠ দ্বারা বোঝানো হয় শিবকে। তাহলে দেখো নতুন একটা অর্থ তৈরি হয়েছে, না নীলকে বুঝাচ্ছে না কণ্ঠকে বুঝাচ্ছে। অর্থাৎ যেখানে পূর্বপদের অর্থ প্রদান হবে না, আবার পরপদের অর্থ প্রদান হবে না, ওটাকে বলো, ওটা হচ্ছে বহুব্রী সমাস। কোন সমাস? বহুব্রী সমাস। এখন প্রশ্ন হচ্ছে, এই যে নীলকণ্ঠ মানে যে শিব, এটা তো আমাকে আগে জানতে হবে। নীলকণ্ঠ মানে যে শিব, এটা তো আমাকে আগে জানতে হবে। তো বহুব্রী সমাসে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম হয় যেটাতে, সেটা হচ্ছে আমরা আসলে কোন পদের অর্থ কি, মানে কোন সমস্ত পদের অর্থ কি এটা আমরা বুঝি না। মানে অন্য পদের অর্থ প্রদান, বাট অন্য পদটা মানে কি? আরেকটা মিনিং থাকবে, ওই মিনিংটা কি সেটা আমরা বুঝি না, এটা আমাদের প্রবলেম। তো এটার জন্য আমরা এখানে প্রদত্ত সমাস এবং অন্য পদের অর্থ প্রদান, অর্থাৎ অন্য পদের অর্থ প্রদান বলতে অন্য পদ আরেকটাকে বোঝাচ্ছে, এটা আমরা জাস্ট, এটা আমাদের পড়া না, বাট বেসিকটা বোঝার জন্য আমি এখানে এই জিনিসগুলো যুক্ত করছি। তাহলে দেখো নীলকণ্ঠ মানে কি? নীলকণ্ঠ মানে হচ্ছে শিব। আবার বলছি, নীলকণ্ঠ মানে কি? শিব। আচ্ছা, গজানন বলতে কাকে বোঝানো হয়? গণেশকে বলা হয় গজানন। ত্রিনয়ন বলতে আবার বোঝানো হয় শিবকে। পীতাম্বর বলতে বোঝানো হয় শ্রীকৃষ্ণকে। পিত মানে হচ্ছে হলুদ, অম্বর মানে হচ্ছে আকাশ। তাহলে এখানে পিত হলুদকেও বুঝায় না, অম্বর মানে আকাশ, আকাশকেও বুঝায় না। তাহলে পীতাম্বর দ্বারা বোঝানো হয় কাকে বলতো? পীতাম্বর বলতে বোঝানো হয় শ্রীকৃষ্ণকে। কাকে বোঝানো হয়? শ্রীকৃষ্ণকে। ওকে, আবার চতুর্ভুজ দ্বারা বোঝানো হয় দেবতা বিষ্ণুকে। চতুর্ভুজ দ্বারা কাকে বোঝানো হয়? দেবতা বিষ্ণুকে। দশানন দ্বারা বোঝানো হয় রাবণকে। এগুলো মনে রাখতে হবে, অর্থাৎ এগুলো মনে না রাখলে তুমি কখনো বহুব্রী সমাস পারবে না। তাহলে দশানন দ্বারা বোঝানো হয় কাকে? রাবণকে। আর সপ্তর্ষ দ্বারা বোঝানো হয় সূর্যদেবকে। দশানন দ্বারা পঞ্চানন দ্বারা বোঝানো হয় শিবকে। তাহলে দেখো শিবের অনেকগুলো নাম আছে, নীলকণ্ঠ শিব, আবার পঞ্চানন শিব, আবার ত্রিনয়ন শিব। বুঝছো? তো এক একজনের অনেকগুলো নাম থাকে। এরপর দেখো পদ্মনাভ মানে হচ্ছে বিষ্ণু। পদ্মনাভ মানে কি? বিষ্ণু। ত্রিলোচন মানে কি? ত্রিলোচন মানেও শিব। ত্রিলোচন মানে কি? ত্রিলোচন মানে হচ্ছে শিব। ওকে, তো এগুলো জাস্ট একবার দেখে নাও, 5বার এটা পড়ে নাও যে নীলকণ্ঠ শিব, গজানন গণেশ, ত্রিনয়ন শিব, পীতাম্বর শ্রীকৃষ্ণ, চতুর্ভুজ বিষ্ণু, দশানন রাবণ, সপ্তর্ষ সূর্যদেব। এগুলো একটু মানে জাস্ট 5বার পরে কমেন্টে লিখো ডান, তাহলে আমি সামনে আগাবো, না হলে আসলে জিনিসগুলো বুঝতে তোমাদের কষ্ট হবে। ওকে, তো একটুখানি তোমরা একটু বলো। ওকে, বুঝছো? আমি কি বুঝাইতে পারছি? পাঁচবার পড়ো, কারণ এই অর্থগুলো না জানলে আসলে তুমি সামনে আগাতে পারবে না। বুঝছো? মানে এরপর বুঝবা না যে নীলকণ্ঠ মানে শিব কেন, গজানন মানে গণেশ কেন। এই জন্য আগে শব্দগুলোর অর্থ জানা থাকা লাগবে। আমি কি কথা বুঝাইতে পারছি? আগে শব্দগুলোর অর্থ জানা থাকা লাগবে, শব্দগুলোর অর্থ জানা না থাকলে পারবা না। কথা ক্লিয়ার? শব্দগুলোর অর্থ জানা না থাকলে পারবা না। খুব ভালো করে পড়ো, না হলে কিন্তু পারবা না। ওকে।
আরো কয়েকটা আছে, সেগুলো একটু পরে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো এরপর দেখো আবার মৃত্যুঞ্জয় মানে হচ্ছে শিব। মৃত্যুঞ্জয় বলতে কাকে বোঝায়? শিবকে বোঝায়। আবার কমল লোচন বলতে বোঝানো হয় বিষ্ণুকে। দেবতা বিষ্ণুকে কি বলা হয়? কমল লোচন বলা হয়। ঠিক আছে। রত্নগর্ভা দ্বারা বোঝানো হয় পৃথিবীকে, রত্নগর্ভা পৃথিবী। চন্দ্রশেখর আবার শিব। শুলপানি মহাদেব। শুলপানি এটা পরীক্ষাতে অনেকবার আসে। শুলপানি, শুল মানে হচ্ছে যে শুলে চড়াবো বলে না, আর এই পানি বানানো যখন মূর্ধন্য দাও তখন এই পানি মানে হচ্ছে হাত, তাহলে এখানে শুলকেও বুঝায় না, হাতকেও বুঝায় না। ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এটা জানা বুঝায় কাকে? মহাদেবকে। উন্ননাভ, উন্ননাভ বলতে বোঝানো হয় মাকড়সাকে। উন্ননাভ দ্বারা কি বোঝানো হয় বলতো? উন্ননাভ দ্বারা বোঝানো হয় মাকড়সাকে। উন্ননাভ দ্বারা কি বোঝানো হয়? মাকড়সাকে। আমি কি বুঝাতে পেরেছি তোমাদেরকে? ক্লিয়ার? আচ্ছা তো অর্থগুলো জাস্ট একটু দেখে নিলা। এবার আসো আমরা সমানাধিকরণ এই সমাসে চলে যাই। এখন আমরা আস্তে আস্তে একটা একটা করে টাইপ নিয়ে আলোচনা করতেছি। তো এখানে দুইটা টাইপ আমি একসাথে আলোচনা করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তো প্রথমত এই পাশে আমরা একটু লিখি সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ, ঠিক আছে, বহুব্রীহি। আর এই পাশে আমরা লিখলাম ব্যাধিকরণ বহুব্রীহি। দুইটা আমরা একসাথে লিখি, একটা হচ্ছে সমানাধিকরণ আর একটা হচ্ছে ব্যাধিকরণ। আচ্ছা প্রথম কথা হচ্ছে দুইটাতে একটা কমন ফ্যাক্টর থাকে। কমন ফ্যাক্টরটা হচ্ছে দুইটাতেই দেখবো যে অন্য পদের অর্থ প্রদান, অর্থাৎ পরপদকে বুঝাবে না, পূর্বপদকে বুঝাবে না। এটা তো আমরা জানি, ওভারঅল অন্য পদের অর্থ প্রদান, এটা আমরা সবাই জানি। তো সমানাধিকরণের স্ট্রাকচারটা হচ্ছে এখানে প্রথম যে পদ এটা অ্যাডজেক্টিভ থাকে, পরের পদ নাউন থাকে, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে। আবার ব্যাধিকরণের ক্ষেত্রে দুইটাই নাউন থাকে। এখন তুমি বলতে পারো ভাইয়া নাউন প্লাস নাউন এটা তো আপনি অন্য সমাসেও পড়াইছেন, আপনি তো উপমিততেও বলছেন নাউন প্লাস নাউন। মনে রাখতে হবে উপমিত কিন্তু কর্মধারয় সমাস, কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রদান, এইখানে সবগুলো তো অন্য পদের অর্থ প্রদান, তো দুটো কিন্তু আলাদা। তাহলে খেয়াল করে দেখো তো সমানাধিকরণে কি হয়? অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর ব্যাধিকরণে কি হয়? নাউন প্লাস নাউন। এবার আসো খেয়াল করে দেখো, ধরো একটু আগে আমরা বললাম না নীলকণ্ঠ, তাহলে দেখো নীল কিন্তু অ্যাডজেক্টিভ, কণ্ঠ কিন্তু নাউন। এখন দেখো নীলকণ্ঠ দ্বারা নীলকে বুঝায় না, কণ্ঠকে বুঝায় না, বুঝায় শিবকে। তাহলে এবার ব্যাস বাক্য করো তো। ব্যাস বাক্য হচ্ছে নীল কণ্ঠ যার, নীল কণ্ঠ যার। খেয়াল করে দেখো নীল কণ্ঠ যার, দেখছো ব্যাস বাক্য হয়ে গেছে, সিম্পল। আবার ধরো আমি বললাম যে পীতাম্বর, তাহলে খেয়াল করে দেখো তো এই যে পীতাম্বর, পিত শব্দের অর্থ হচ্ছে হলুদ, হলুদ কিন্তু অ্যাডজেক্টিভ তাই না? আর অম্বর শব্দের অর্থ হচ্ছে আকাশ, আকাশ কিন্তু নাউন। এখন পীতাম্বর দ্বারা না হলুদকে বুঝায় না অম্বরকে বুঝায়। আমরা কিন্তু একটু আগে পড়ে আসছি যে পীতাম্বর দ্বারা কি বুঝায়? শ্রীকৃষ্ণকে বুঝায়। তাহলে এইটা দ্বারা বোঝানো হয় যে পীতাম্বর যার। ঠিক আছে, পীতাম্বর যার, শেষ, ব্যাস বাক্য, কাজ শেষ। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, খেয়াল করো অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এবার আসো নাউন প্লাস নাউন হবে। যেমন খেয়াল করে দেখো, ধরো আমরা বললাম বিনা পানি, হ্যাঁ বিনা পানি। আচ্ছা এখন বিনা মানে কি? বিনা বাদ্যযন্ত্র, পানি মানে হচ্ছে হাত, আগেই বলছি পানি বানানো মূর্ধন্য হলো, এটা মানে হচ্ছে হাত। তাহলে দেখো বিনা পানি দ্বারা হাতকেও বুঝায় না, আবার বিনাকেও বুঝায় না। বিনা পানি দ্বারা আমরা একটু আগে পড়ে আসছি দেবী সরস্বতীকে বুঝায়, তার মানে অন্য পদের অর্থ প্রদান। তো এইবার আমরা খেয়াল করে দেখি যে এটার ব্যাস বাক্য কি? যে বিনা পানিতে যার, পানি মানে হচ্ছে হাত, মানে বিনা হাতে যার, বিনা পানিতে যার। ওকে, শেষ, ব্যাস বাক্য হয়ে গেল। খেয়াল করে দেখো 80-20, 80-20 মানে কি? 80 মানে হচ্ছে দাঁত, 80 মানে হচ্ছে কি? দাঁত। 80 শব্দের অর্থ হচ্ছে দাঁত, আর 20 মানে তো 20। এখন বলো দাঁতে 20 থাকে কার? বলো তো দাঁতে কার 20 থাকে? দাঁতে 20 থাকে কার? বলো। দাঁতে 20 থাকে সাপের। তার মানে এখানে দাঁতকেও বুঝাচ্ছে না, 20কেও বুঝাচ্ছে না, সাপকে বুঝাচ্ছে। তাহলে ব্যাস বাক্য করো কি হবে? 80-তে 20 যার, মানে দাঁতে 20 যার, 80-তে 20 যার, তার মানে সাপকে বুঝায়। ওকে, ব্যাস বাক্য আমার হয়ে গেল, ব্যাস বাক্য আমার হয়ে গেল। জিনিসটা ভালো করে খেয়াল করো, খেয়াল করছো? শেষ। তাহলে এইটা হচ্ছে আমার সমানাধিকরণ আর এটা হচ্ছে ব্যাধিকরণ। হোপফুলি দুইটার ভিতরে পার্থক্য বুঝতে পারছো। এবার বলো তো সমানাধিকরণ আর ব্যাধিকরণের কনসেপ্টটা কি ক্লিয়ার? আমাকে বলো তো সমানাধিকরণ আর ব্যাধিকরণের কনসেপ্ট কি ক্লিয়ার? ক্লিয়ার? না বুঝলে বলো, আমি আবার বুঝাবো, সমস্যা নাই। ভেরি গুড।
ক্লিয়ার? দুইটা, জাস্ট একটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন আর একটা নাউন প্লাস নাউন। ঠিক আছে, বুঝছো? ভেরি গুড। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার আসো আমরা একটু দেখি অলুক বহুব্রী। এটা আরো সহজ। প্রথম কথা হচ্ছে অলুক বহুব্রীতে কি হবে, যেহেতু বহুব্রী সমাস তার মানে তো বুঝতেই পারতেছো যে অন্য পদের অর্থ প্রদান, অন্য পদ প্রধান। আর অলুক মানে হচ্ছে এখানে মনে রাখবা পূর্ব পদে বিভক্তি থাকে, কেবল পূর্ব পদে বিভক্তি থাকে। ঠিক আছে, কেবল কি থাকে? পূর্ব পদে বিভক্তি থাকে। আচ্ছা একটা উদাহরণ দিই তাহলে জিনিসটা খুব স্পষ্টভাবে বুঝতে পারবা। ধরো আমি বললাম মাথায় পাগড়ি। এখন দেখো তো ভাইয়া, মাথায় পাগড়ি, মাথা হচ্ছে পূর্ব পদ। দেখো পূর্ব পদের সাথে কি বিভক্তি আছে বলো তো? পূর্ব পদের সাথে কি বিভক্তি আছে? আবার বলেন। আবার বলার মতো তো ওখানে কিছু ছিল না। এই যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, নীল হচ্ছে অ্যাডজেক্টিভ, কণ্ঠ হচ্ছে নাউন, সো এটা সমানাধিকরণ। নাউন প্লাস নাউন, বিনা হচ্ছে নাউন, পানি হচ্ছে নাউন। এখন তার মানে তুমি অ্যাডজেক্টিভ নাউনে ছিল না। আচ্ছা এখন মাথায় পাগড়ি, দেখো মাথায় পাগড়ি, মাথাকে বুঝাচ্ছে, পাগড়িকে বুঝাচ্ছে, কোনোটাকে বুঝাচ্ছে না। আবার দেখো পূর্ব পদে বিভক্তি আছে, মাথায় এ বিভক্তি, অন্তস্থ অবিভক্তি, তার মানে কি সপ্তম বিভক্তি। এখন দেখো মাথায় পাগড়ি বলতে বোঝানো হয় কাকে? বরকে, কারণ বরের মাথায় পাগড়ি থাকে। খেয়াল করছো? তাহলে দেখো এই যে জাস্ট একটা বিভক্তির কারণে এটা হচ্ছে অলুক বহুব্রী সমাস। তাহলে এটাকে ব্যাসবাক্য আমরা কি করতে পারি? ব্যাসবাক্য আমরা এইভাবে করতে পারি যে, ব্যাসবাক্য কিভাবে করা যায় বলো তো? ব্যাসবাক্য করা যায় মাথায় পাগড়ি যার। ব্যাসবাক্য কিভাবে করব বলো? ব্যাসবাক্য করব মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি যার। ওকে, সিম্পল। দেখছো? খেয়াল করো। এবার দেখো আমি বলি যে, ধরো আমি বললাম যে কাখে কলসি, কাক মানে হচ্ছে কোমর, কাখে কলসি। দেখো এখানেও এ বিভক্তি আছে। এখন কাখে কলসি দ্বারা কি বুঝায়? কোমরকে বুঝায়? কলসিকে বুঝায়? না, নারীকে বুঝায়। মানে যেই নারীর কোমরে কলসি থাকে, গ্রাম্য নারী আর কি। তাহলে তাকে আমরা বলতে পারি কি? কাখে কলসি যার, কাখে কলসি যার, ব্যাসবাক্য। দেখছো? আবার খেয়াল করো, ধরো আমি বললাম কানে খাটো, কানে খাটো। এখন কানে খাটো দ্বারা কি? কানকে বুঝায়, খাটোকে বুঝায়? মানে কান যার খাটো, ছোট। কানে খাটো দ্বারা কি বুঝায়? মানে যে কানে কম শুনে। তার মানে কি আমরা বলতে পারি কানে খাটো দ্বারা বুঝায় বধির। কি বুঝায়? বধির, তাই না? তাহলে আমরা বলতে পারি কি? কানে খাটো যে, কানে খাটো যে। ঠিক আছে, এখন তো আর বলতে পারবা না কানে খাটো যার, এটা সুন্দর দেখায় কানে খাটো যে। ঠিক আছে, বা কানে খাটো যার এটা বললো ভুল হবে না। তো এইবার বলো এই অলুক বহুব্রীর কনসেপ্টটাকে বুঝতে পারছো? এখন অলুক বহুব্রীর সাথে অলুক তৎপুরুষেরও কিন্তু পার্থক্য আছে। অলুক তৎপুরুষও অনেকটা সেম, অলুক তৎপুরুষও অনেকটা সেম। যেমন খেয়াল করো, ধরো আমি যদি বলি ঘোড়ার ডিম। এখন ঘোড়ার ডিম এটা অলুক তৎপুরুষ। দেখো এখানে এই যে পূর্বপদে এখানে বিভক্তি আছে, বাট এখানে নতুন কোনো অর্থ নাই। মানে এখানে যে দেখো পরপদের অর্থ প্রদান, ডিমকে বুঝাচ্ছে। মনের মানুষ, মনের মানুষ, দেখো এখানে কি বুঝাচ্ছে? মানুষকে বুঝাচ্ছে। মনের মানুষ দ্বারা কি বুঝাচ্ছে? মানুষকে বুঝাচ্ছে। ওকে, তাহলে এখানে ডিমকে বুঝাচ্ছে। এটা হচ্ছে অলুক তৎপুরুষ, কারণ আমরা জানি তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রদান। কথা বুঝতে পারছো? ধরো বললাম যে মামার বাড়ি, তাহলে মামার বাড়ি দ্বারা কিন্তু ওই যে বাড়িকে বুঝাচ্ছে। বুঝছো? মামার বাড়ি দ্বারা ওই বাড়িকে বুঝাচ্ছে। দেখছো? চোখের জল দ্বারা কিন্তু চোখকে বুঝায় না, চোখের জল দ্বারা বোঝানো হয় জলকে বোঝানো হয়। তাহলে অলুক তৎপুরুষ আর অলুক বহুব্রী এর পার্থক্যটাও আমাদের ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, বেশ। সকল ব্যাসবাক্যের শেষে যার হবে, যেটার সাথে যারটা ম্যাচিং হয়। যার সাধারণত ব্যক্তির ক্ষেত্রে হয়, এখন সব জায়গায় যার বসাই দিলে হবে না। এটা আসতেছে, একটু পরেই বুঝতে পারবা। এবার বলো অলুক বহুব্রী এর কনসেপ্টটা কি ক্লিয়ার? এবং অলুক বহুব্রী এর সাথে কিন্তু আমরা অলুক তৎপুরুষ, এই যে এইগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে অলুক তৎপুরুষ, অলুক তৎপুরুষ। ওকে, পার্থক্যটা কি বোঝা গেছে বলো তো? ঠিক আছে, তাহলে কথা কি বুঝতে পারছো? কথা কি বুঝতে পারছো? আগেও তো এমন এক্সাম্পল পাইছি। হ্যাঁ, আগে এমন এক্সাম্পল পাইছি, ওটা ছিল অলুক তৎপুরুষ। ওখানে তো পরপদের অর্থ প্রদান, কিন্তু মাথাকেও বুঝায় না, পাগড়িকেও বুঝায় না, বুঝায় বরকে। বরের মাথায় পাগড়ি থাকে। এখানে কোমরকেও বুঝায় না, কলসিকেও বুঝায় না, বুঝায় নারীকে। কানকেও বুঝায় না, খাটোকেও বুঝায় না, বুঝায় যে বধির। মানে অন্য পদের অর্থ প্রদান হচ্ছে। পার্থক্যটা এইখানে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? ঘোড়ার ডিম দ্বারা বোঝানো হয় মানে ডিম পাইছে, কিছুই পারে না, কিছুই পাই নাই। বলে না যে ঘোড়ার ডিম পাবে মানে কিছুই পাবে না, ডিম পাবে আর কি, এটাকে বুঝায়। আমি কি বুঝাইতে পারছি? কথা কি ক্লিয়ার? তাহলে অলুক
অলুক বহুব্রীর কনসেপ্টটা আমাদের ক্লিয়ার, আমার সাথে রেসপন্স করতে হবে, অলুক বহুব্রীটা ক্লিয়ার। এবার আসো ব্যতিহার বহুব্রী। ব্যতিহার বহুব্রী হচ্ছে মনে রাখবা ক্রিয়া পরস্পর, যেটা সাধারণত যেখানে মনে রাখবা যে দুইটা পক্ষ সেম কাজ করে, দুইটা পক্ষ সেম কাজ। যেমন আমরা যদি বলি হাতাহাতি, হাতাহাতি, এখন দেখো হাতাহাতি কি একজন মিলে হয় না, হাতাহাতি করতে গেলে কিন্তু দুইজন লাগে। দেখো যদি বলি দেখা দেখি, এখন দেখা দেখি কিন্তু একটা পক্ষ হয় না, ঠিক আছে, দেখা দেখি দুইটা পক্ষ মিলে হয়, তুমিও দেখবা সেও দেখবে, এটাকে বলে দেখা দেখি। মারামারি, মারামারি কিন্তু একটা পক্ষ মিলে হয় না, ঠিক আছে, এটা কিন্তু দুইটা পক্ষ লাগে মারামারি করতে গেলে, বুঝছো? তাহলে এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের এই ব্যতিহার বহুব্রী। ব্যতিহার মানেই হচ্ছে দুইটা পক্ষ, ঠিক আছে। এবার দেখো এগুলোর ব্যাস বাক্যটা দেখো, হাতাহাতি, হাতে হাতে যে লড়াই, কোলাকুলি, কোলে কোলে যে মিলন, দেখা দেখি, দেখাই দেখাই যে ক্রিয়া, কানে কানি, কানে কানে যে কথা, ঘুষাঘুষি, ঘুষিতে ঘুষিতে যে লড়াই, কেশাকেশি, কেশে কেশে যে যুদ্ধ, হাসাহাসি, হাসিতে হাসিতে যে ক্রিয়া, দেখা দেখি, দেখাই দেখাই যে ক্রিয়া, গলাগলি, গলায় গলায় যে মিল। তারপর আরো অনেকগুলো রয়েছে, চুমাচুমি, চুলাচুলি, মুখামুখি। সো এইগুলো হচ্ছে কি আমাদের কি সমাস বলো তো? ব্যতিহার বহুব্রী সমাস। আমার মনে হয় যে ব্যতিহার বহুব্রী সমাস খুবই মানে খুবই সহজ, ব্যতিহার বহুব্রী সমাসটা খুবই ইজি। হোপফুলি তোমরা বুঝতে পারছো। আমি কি বুঝাইতে পারছি ব্যতিহার বহুব্রী এর কনসেপ্টটা? এগুলো পরীক্ষা একটু পরে আমি বোর্ডের কোশ্চেন যখন সলভ করাবো তখন অটোমেটিক এগুলো পারবা, অটোমেটিক এগুলো পারবা। ওকে, বুঝছো? যেমন দেখো হাতাহাতি মানে কি লড়াই, হাতে হাতে লড়াই। সো ব্যাস বাক্যটা কিন্তু প্রাসঙ্গিক হতে হবে। কোলাকুলি, এখন তুমি বলতে পারো না কোলে কোলে যে লড়াই, কোলাকুলিতে কি লড়াই হয় না, কোলে কোলে যে মিলন, দেখা দেখি, দেখাই দেখাই যে ক্রিয়া। এখন এটা বলতে পারবো না যে দেখাই দেখাই যে মিলন, দেখাই দেখাই তার মিলন না, দেখাই দেখাই যে ক্রিয়া মানে কি কাজ, কানাকানি, কানে কানে যে কথা। এখন আবার বলতে পারবো না কানে কানে যে ক্রিয়া, কানাকানিতে কি হবে, কানে কানে যে কথা, কানাকানি মানে কি কানে কানে কথা, বুঝছো? এটা কিন্তু খুব ইজি, সহজ। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? আচ্ছা, এবার আসো প্রত্যয়ন্ত বহুব্রী সমাস। খুবই সিম্পল, যে সমাসের শেষে তিনটা প্রত্যয় থাকে, আ, এ, ও, এই তিনটা প্রত্যয় থাকলে ওটা হচ্ছে প্রত্যয়ন্ত বহুব্রী সমাস। কয়টা প্রত্যয়? প্রত্যয় অন্ত, অন্ত মানে হচ্ছে শেষে। এই যে প্রত্যয়ন্ত বলে না, অন্ত মানে হচ্ছে শেষে, তার মানে যে সমাসের শেষে প্রত্যয় থাকবে, এবং সবগুলোতে তো অন্য পদের অর্থ প্রদান, এটা তো জানোই। জাস্ট এই তিনটা প্রত্যয় থাকবে, এই তিনটা প্রত্যয় থাকলে অবশ্যই এই তিনটা প্রত্যয়, অন্য কিছু হলে হবে না। আ, এ, ও, আ, এ, ও, বুঝছো? যেমন খেয়াল করো, ধরো আমি বললাম এক চোখা, এক চোখা। এখন দেখো চোখ শব্দ তো এটা, এটার সাথে আ প্রত্যয় যুক্ত করে দিলাম, এক চোখা। এখন এক চোখা দ্বারা কিন্তু এক চোখকে বুঝায় না, এক চোখা দ্বারা কিন্তু একটা চোখকে বুঝায় না। এক চোখা দ্বারা কি বুঝে? আমরা বলি না ওই লোক এক চোখা, মানে নিজেরটাই বুঝে, পক্ষপাতিত্ব। তার মানে এক চোখা দ্বারা নির্দিষ্ট কাউকে বুঝায়, চোখকেও কিন্তু বুঝায় না, এককেও বুঝায় না। আমি বললাম ওই লোক এক চোখা, তার মানে পক্ষপাতিত্বকে বুঝায়, অন্য পদের অর্থ প্রদান, ঠিক আছে? তাহলে এটার ব্যাস বাক্য করো, একদিকে চোখ যার, একদিকে চোখ যার। এই যে মনে রাখবা, যখনই যার যুক্ত হয় তখন কিন্তু অন্য পদের অর্থ প্রদান হয়। যার মানে অন্য পদের অর্থ, যখন যার আসবে তার মানে তৃতীয় আরেকজনকে বুঝাচ্ছে। যার, যার দ্বারা কিন্তু নির্দিষ্ট একজন ব্যক্তিকে বুঝায়। যেমন যার কথা তুমি বলছো, তার মানে সে একজন মানুষ, বুঝছো? আচ্ছা, এরপর দেখো এ প্রত্যয়। যেমন দেখো উনপাজুরে, উনপাজুরে। এখন উনপাজুরে দ্বারা দেখো শেষে এ প্রত্যয় যুক্ত আছে, উনপাজুরে দ্বারা কিন্তু পাজরকে বুঝায় না, ঠিক আছে, কোনটাকে বুঝায়। উনপাজুরে দ্বারা বোঝানো হয় দুর্বল, মানে যে দুর্বল তাকে বলা হয় উনপাজুরে, ঠিক আছে? তাহলে এটার ব্যাস বাক্য কি? উনপাজুরে যে, পাজুরে যে, শেষ ব্যাস বাক্য। এরপর কি ও প্রত্যয়। যেমন দেখো হাঁড়ি মুখ, হাঁড়ি মুখ, এই মুখের সাথে ও প্রত্যয় যুক্ত করে দিলাম, হাঁড়ি মুখ। এখন হাঁড়ি মুখ দ্বারা কিন্তু হাঁড়ি কেউ বুঝায় না, মুখ কেউ বুঝায় না, হাঁড়ি মুখ দ্বারা একজনকে বুঝায় যার মুখ গোলগাল, হাঁড়ির মতো। তাহলে এইটার ব্যাস বাক্য কি? হাঁড়ির মতো মুখ যার, হাঁড়ির মতো মুখ যার। জাস্ট এই তিনটা প্রত্যয় যুক্ত হবে, আ, এ, ও। ব্যাস বাক্যের সাথে যদি এই তিনটা প্রত্যয় দেখো তাহলে ওইটাকেও আনসার করবো, ওটা হচ্ছে প্রত্যয়ন্ত বহুব্রী সমাস। কি সমাস? ওইটাকে আনসার করবো প্রত্যয়ন্ত বহুব্রী সমাস। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? এতটুকু পর্যন্ত কি কনসেপ্টটা বোঝা গেছে? এতটুকু পর্যন্ত কি কনসেপ্ট বোঝা গেছে? আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে?
এবার আসলে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, এটা খুবই সহজ। তো সংখ্যাবাচক বহুব্রীহি সমাসটা কি আগে বুঝতে হবে। এটা দ্বিগু সমাসের মতো। যেমন খেয়াল করো, দ্বিগু সমাসে কি হয়, শুরুতে সংখ্যা থাকে এবং পরপদের অর্থ প্রদান হয়। যেমন খেয়াল করো, চৌরাস্তা, শুরুতে সংখ্যা আছে কিন্তু চৌরাস্তা দ্বারা কিন্তু রাস্তাকে বুঝায়, দ্বিগু সমাস। খেয়াল করো। আবার ধরো আমি বললাম পঞ্চনদ, এখন পঞ্চনদ দ্বারা পাঁচকে বুঝায় না, বুঝায় নদকে। দেখো এই যে দেখো পরপদের অর্থ প্রদান, এই জন্য এটার নাম হচ্ছে দ্বিগু সমাস। সংখ্যাবাচক বহুব্রীহি সমাসও সেম কাহিনী। এখানে কি হবে আমি তোমাকে একটু বলি। এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে অন্য পদের অর্থ প্রদান হবে। জাস্ট সবই সিম্পল। এখানে অন্য পদের অর্থ প্রদান হবে। অন্য পদ মানে দ্বিগু সমাসে যেমন পরপদের অর্থ প্রদান হয়, এখানে অন্য পদের অর্থ প্রদান হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা একটু দেখি। যেমন তাহলে এটা কি, শুরুতে সংখ্যা থাকবে প্লাস অন্য পদ প্রধান, অন্য পদ প্রধান। বুঝছো? যেমন খেয়াল করে দেখো, ধরো আমি যদি বলি, খেয়াল করো, ধরো আমি যদি বলি চতুর্ভুজ। আচ্ছা, চতুর্ভুজ দ্বারা আমরা একটু আগে পড়ছি, চতুর্ভুজ দ্বারা কি বুঝায় বলো তো? মনে আছে? কে বলতে পারবা বলো চতুর্ভুজ দ্বারা? বলো চতুর্ভুজ দ্বারা কি বুঝায়? চতুর্ভুজ দ্বারা কি বুঝায় বলো তো? চতুর্ভুজ এটা দ্বারা কি বুঝায়? চারটা ভুজকে বুঝায় না, আমরা কিন্তু দেখছি এটা দ্বারা অন্য পদের অর্থ প্রদান, দেবীকে বুঝায়। তাহলে খেয়াল করে দেখো, এখানে কিন্তু চারকেও বুঝাচ্ছে না, বুঝকেও বুঝাচ্ছে না। আবার দেখো যদি বলি পঞ্চগড়, তাহলে পঞ্চগড় দ্বারা কিন্তু পাঁচকেও বুঝাচ্ছে না, গড়কেও বুঝাচ্ছে না। পঞ্চগড় দ্বারা বুঝায় একটা জেলাকে। ধরো আরেকটা উদাহরণ দিই, চৌবাচ্চা। দেখো চৌবাচ্চা দ্বারা কি বাচ্চাকে বুঝায়? দেখো চৌবাচ্চা দ্বারা কি বাচ্চাকে বুঝায়? চারটা বাচ্চা না, চৌবাচ্চা আমরা জানি যে পানি রাখার ইয়ে, এগুলোকে বলা হয় চৌবাচ্চা। তাহলে দেখো এগুলো তো অন্য পদের অর্থ প্রদান। আবার ধরো বললাম সেতার, সে মানে হচ্ছে তিন, এই সে মানে কিন্তু সে না, সি না বা হি না, এই সে মানে কি তিন। তাহলে সেতার দ্বারা কি বুঝায়? বাদ্যযন্ত্রকে বুঝায়, বাদ্যযন্ত্র। খেয়াল করে দেখো, বাদ্যযন্ত্রকে বুঝায়। তাহলে এইটাকে বলে কি? এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। বুঝছো? এখন দ্বিগু সমাসের ব্যাস বাক্য করতে গেলে সমাহার আসে। যেমন চৌরাস্তা, ব্যাস বাক্য হচ্ছে চার রাস্তার সমাহার। এখানে কিন্তু আবার সমাহার আসবে না, চার রাস্তার সমাহার। দ্বিগু সমাসে সমাহার আসে। তাহলে চতুর্ভুজ, এটার ব্যাস বাক্য কি করবা? চারদিকে বুঝ যার। ঠিক আছে? চারদিকে বুঝ যার, চতুর্ভুজ। পঞ্চগড়, পঞ্চগড় যার। দেখছো এখানে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যার যুক্ত হচ্ছে। চৌবাচ্চা, চার বাচ্চা যার, চার বাচ্চা যার। ওকে, আচ্ছা। সেতার, তিন তার যার, তিন তার যার। সেতারে কিন্তু তিনটা তার থাকে, সেতার নামক যে বাদ্যযন্ত্র ওইটাতে কিন্তু তিনটা তার থাকে। ভেরি গুড। তাহলে চতুর্ভুজ দ্বারা কি বিশ্বকে বোঝানো হয়। অনেকে আবার নারায়ণও বলে। বুঝছো? ওকে, আমি কি বুঝাইতে পারছি বলো তো? এই যে ব্যাপারটা কি বুঝা গেছে? মানে দ্বিগু সমাসের মতো, বাট দ্বিগু সমাস না। পার্থক্য একটাই, দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রদান, ব্যাস বাক্য করতে গেলে এই সমাহার শব্দটা আসে, আর এখানে অন্য পদের অর্থ প্রদান, ব্যাস বাক্য করলে সমাহার আসে না, যার আসে। ওকে, তো এখানে অনেক উদাহরণ আছে, অনেকগুলো উদাহরণ আছে। যেমন এখানে দেখতে পাচ্ছ যে, যেমন দেখো 20 গজি, শুরুতে সংখ্যা আছে। তেপায়া, শুরুতে সংখ্যা আছে। চতুর্ভুজ, হ্যাঁ, দশানন, চৌচালা। যেমন খেয়াল করো, 20 গজি দ্বারা বুঝাই 20 গজ পরিমাণ যা। ধরো একটা কাপড়কে বুঝাতে পারে, একটা কাপড় যদি 20 গজ পরিমাণ হয় তাহলে সেটাকে বুঝাইতে পারে। তেপায়া বলতে সাধারণত 3 পায়া যার, চেয়ার, অনেক চেয়ারের থাকে 3 পায়া। আবার এই যে তোমরা যে ওই যে মোবাইল ক্যামেরা বা ক্যামেরা স্ট্যান্ড দেখছো, ওটার কিন্তু 3টা পায়া থাকে, ওটাকে বলে তেপায়া। চতুর্ভুজ দ্বারা তো বুঝলাম। দশানন দ্বারা বোঝানো হয় কাকে? রাবণকে বোঝানো হয়। দেখছো সবগুলোতে শুরুতে সংখ্যা আছে, অন্য পদের অর্থ প্রদান। চৌচালা দ্বারা চালকে বুঝায় না, বুঝায় ঘরকে। বুঝছো? 5 ভরি দ্বারা 5 ভোর পরিমাণ যা, যেমন সেটা সোনা হতে পারে, 5 ভরি সোনা বলি না, অথবা 5 ভোর ওজন যা, সেটাই। 10 হাতি দ্বারা কি হতে পারে? যে একটা শাড়ি হতে পারে 10 হাত পরিমাণ যা।
বুঝছো, বা যে কোনো কাপড় হতে পারে। 10 মণি দ্বারাও এরকম পরিমাণকে বুঝে, একটা বস্তা হইতে পারে 10 মণি। তো কনসেপ্ট হচ্ছে এইটা, বাকিগুলো তোমরা দেখলেই পারবা, এগুলো খুবই সিম্পল। এখানে আবার একটা গল্পের মতো করে দেওয়া আছে, যেমন দেখো, পঞ্চগড়ের 55 আর 10 চৌচালা ঘরের 10 গজি চৌকাট নিয়ে তেপায়া চৌপায়া বানিয়ে সেতার বাজিয়ে ত্রিশালে গিয়ে দশরথের 2 মেয়ে চতুর্দশপদী ও সপ্তবর্ণাকে বিয়ে করলো। এখানে যে এটা একটা গল্প আমি বানাই দিছি, এই গল্পটা পড়েও তোমরা সংখ্যাবাচক বহুব্রী সমাসের গুরুত্বপূর্ণ উদাহরণগুলো মনে রাখতে পারো। যেগুলো নিচে দাগ দেওয়া এগুলো হচ্ছে কি সংখ্যাবাচক বহুব্রী সমাস। পঞ্চগড়ের 55 আর 10, হ্যাঁ, চৌচালা ঘরের 10 গজি চৌকাট নিয়ে 10 গজি চৌকাট দিয়ে তেপায়া ও চারপায়া বানিয়ে সেতার বাজিয়ে ত্রিশালে গিয়ে দশরথের 2 মেয়ে চতুর্দশপদী ও সপ্তবর্ণাকে বিয়ে করল। ঠিক আছে, ওকে, ভেরি গুড। এবার আসলে নয় তৎপুরুষ সমাস, খুবই সহজ, আগে একটু বুঝতে হবে ব্যাপারটা। নয় তৎপুরুষ সমাস দুইটা, ঠিক আছে। একটা হচ্ছে নয় তৎপুরুষ। আচ্ছা বলো তো, নয় তৎপুরুষ সমাস হইলে সেখানে কোন পদের অর্থ প্রদান? বলো তো, নয় তৎপুরুষ হলে সেখানে কোন পদের অর্থ প্রদান? আর যদি নয় বহুব্রী হয় তাহলে সেখানে কোন পদের অর্থ প্রদান? বলো। তাহলে নয় তৎপুরুষ হলে সাধারণত পরপদের অর্থ প্রদান হয়, আর নয় বহুব্রী হলে সাধারণত অন্য পদের অর্থ প্রদান হয়। এখন পার্থক্য এখানেই মনে রাখতে হবে তোমাকে, যে নয় বহুব্রী সমাস যখন হবে তখন শেষে অবশ্যই আমরা দেখছি অধিকাংশ ক্ষেত্রে যার থাকে, ব্যাসবাক্য করতে গেলে যার আসে। যেমন দেখো, নির্ভুল নেই ভুল যার, ব্যাসবাক্য করলাম। বেহেড নেই হেড যার, দেখছো। অনন্ত নেই আকাশ যার, দেখো অনন্ত দ্বারা অন্য পদের অর্থ প্রদান হচ্ছে, আকাশকে বুঝাচ্ছে। অনন্ত মানে আকাশের কোনো অন্ত নাই। নির্ভীক দ্বারা সাহসী যে, তাকে বোঝানো হচ্ছে। দেখো সবগুলো তো অন্য পদের অর্থ প্রদান। এখন খেয়াল করে দেখো, তার মানে স্ট্রাকচারটা হচ্ছে শেষে কি থাকে? যার থাকে। কিন্তু নয় তৎপুরুষ সমাস যখন হবে তখন শেষে যার থাকে না। আমরা কিন্তু আগেই বলছি যার আসে অন্য পদের অর্থ প্রদান হতে। এখন নয় তৎপুরুষ সমাস তো অন্য পদের অর্থ প্রদান হবে না। বলো, নয় তৎপুরুষ সমাস কি অন্য পদের অর্থ প্রদান হবে? ভাই কিভাবে বুঝবো কোনটা দ্বিগু আর কোনটা সংখ্যাবাচক বহুব্রী? এটাই তো বুঝাইলাম। দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রদান, সংখ্যাবাচক বহুব্রীতে অন্য পদের অর্থ প্রদান। এবার খেয়াল করো, নাতি দীর্ঘ নয় অতি দীর্ঘ, বলো এখানে কি যার আছে? নাই। অবিশ্বাস নয় বিশ্বাস, দেখো শেষে কিন্তু যার তার কিছুই নাই। অজানা নয় জানা। অর্থাৎ নয় তৎপুরুষের সমাসের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে নেতিবাচক, প্রথমে কি থাকবে? প্রথমে একটা নেতিবাচক অব্যয় থাকবে, এরপর প্লাস মূল শব্দ থাকবে, এটাই। আর এখানে কি থাকবে? এখানে প্রথমে নেতিবাচক মানে নেগেটিভ, নেতিবাচক অব্যয় থাকবে, প্লাস মূল শব্দ থাকবে, মূল শব্দ এবং প্লাস এরপরে যার বা যিনি ইত্যাদি থাকবে। এটা হচ্ছে এটার স্ট্রাকচার। তাহলে এবার বলো, নয় বহুব্রী আর নয় তৎপুরুষ সমাসের পার্থক্যটা কি ধরতে পারছো? এবার তোমরা এই টেকনিক দিয়ে একটু অ্যাপ্লাই করো। এই যে এখানে নিষ্কলঙ্ক, বেমানান, নিরস, বেদরকারী, অধৈর্য, অকথ্য, এই 6টা একটু আইডেন্টিফাই করো কোনটা নয় তৎপুরুষ। ব্যাস বাক্য দিয়ে দেখো। আবার বলতেছি, যদি দেখো যে মূল শব্দের আগে প্লাস নেগেটিভ শব্দ, মানে আমি এখানে সংক্ষেপে লিখলাম, তাহলে এটা হচ্ছে নয় তৎপুরুষ। আর যদি দেখো নেতিবাচক প্লাস মূল শব্দ প্লাস যার বা যিনি, যদি এটা হয় তাহলে সেটা হচ্ছে বহুব্রীহি। তাহলে সেটা কি? বহুব্রী। বুঝছো? স্ট্রাকচারটা বুঝতে পারছো? এবার দেখো এগুলো একটু ট্রাই করে দেখো। ওকে, এখন নিষ্কলঙ্ক, এটার ব্যাস বাক্য কিভাবে হবে? যে এটার ব্যাস বাক্য হবে নেই কলঙ্ক যার। এটা তো বুঝার কথা, তাই না? নেই কলঙ্ক যার, তাহলে এখানে যার আছে না, সো এটা হচ্ছে নয় বহুব্রীহি, নয় বহুব্রীহি। ওকে, এরপর হচ্ছে বেমানান, ঠিক আছে। এখন এটার ব্যাস বাক্য কি হবে? এটার ব্যাস বাক্য নয় মানান, নয় মানান, তার মানে এটা হচ্ছে নয় তৎপুরুষ, ঠিক আছে। নিরস, নেই রস,
এটাও কি নয় তৎপুরুষ, বেদরকারি, নয় দরকারি। খেয়াল করো, নয় দরকার। এখন তো তুমি তো এটা বলতে পারবা না নয় দরকারি যার, এটা কি হয় বলো? নয় দরকারি, নয় দরকারি, তাহলে বেদরকারি, নয় দরকারি। ঠিক আছে, তার মানে এটাও কি নয় তৎপুরুষ। অধৈর্য, এবার বলতে পারো নেই ধৈর্য যার, নেই ধৈর্য যার। ঠিক আছে, অকথ্য, নয় কথ্য, অকথ্য নয় কথ্য। তাহলে এটা হচ্ছে বহুব্রীহি আর এটা হচ্ছে তৎপুরুষ। পার্থক্যটা কি ধরতে পারছো তোমরা? খুবই সিম্পল, খুবই সিম্পল। জাস্ট শেষে যার যুক্ত করবা, যদি দেখো যে মিলে তাহলে তো হইলই। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ভেরি গুড। এবার আসো আমাদের মোটামুটি জিনিসগুলো। মধ্যপদলোপী বহুব্রীহি সমাস, এটা খুবই সিম্পল। অর্থাৎ এই সমাসটা ব্যাস বাক্য করতে গেলে মাঝখান থেকে কিছু পদ লোপ পায়, মাঝখান থেকে বা শেষ থেকে। যেমন দেখুন পটল ছেঁড়া, পটল ছিঁড়লে যেমন গড়ন হয় তেমন। দেখছো এটা কিন্তু বাদ। কপোতাক্ষ, কপতের অক্ষির মতো অক্ষি যার, দেখছো এটা কিন্তু বাদ। 20 গজ, 20 গজই 20 গজ পরিমাণ যার। বিড়ালের চোখ, বিড়াল চোখের ন্যায় চোখ যে নারীর। তাহলে খেয়াল করে দেখো, এই যে এখান থেকে একটা পদ, এখান থেকে একটা পদ, এরকম যখন অনেকগুলো পদ যখন লোপ পায়, এটা হচ্ছে মধ্যপদলোপী বহুব্রীহি। এটা থেকে পরীক্ষাতে খুব একটা কোশ্চেন আসে না। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে একটু কোশ্চেন সলভ করাই, কিছু ভার্সিটির কোশ্চেন সলভ করাই। অন্যনাম শব্দটির সমাস নির্ণয় করো। এবার বলো, এবার এগুলো হচ্ছে ভার্সিটির কোশ্চেন। এবার তোমরা বলো। তা বুঝতে পারতেছো অন্য নাম, অন্য নাম দ্বারা বোঝানো হয় মাকড়সাকে। এটা কিন্তু পড়ছিলা তাই না? মাকড়সা, ভেরি গুড। আর এখানে উত্তর ভুল আছে, এটার উত্তর হবে বহুব্রীহি সমাস। হ্যাঁ, এটার উত্তর হবে সি। আচ্ছা, এরপর দেখো রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে যে সুগন্ধি। আচ্ছা, এখন দেখো সুগন্ধি দ্বারা কি গন্ধকে বুঝায়? একটু ভালো করে খেয়াল করো। ধরো সুগন্ধি দ্বারা অন্য পদকে, যেমন সুগন্ধি দ্বারা কি পারফিউমকে বুঝায়, সুগন্ধি জামা হইতে পারে, সুগন্ধি রুম হইতে পারে, তাই না? তার মানে অন্য পদের অর্থ প্রদান। তো এটা অবশ্যই বহুব্রীহি সমাস। সেতার, এটা কিন্তু একটু আগে পড়াইছিলাম, বলো তো এটা সেতার, এটা ইউনিভার্সিটিতে অনেকবার আসছে। ওকে, তাহলে সেতার মানে কি বলো তো? সে মানে হচ্ছে 3, সে মানে কি 3। ওকে, তাহলে সেতার দ্বারা তো 3 কেউ বুঝে না, তার কেউ বুঝে না, সেতার দ্বারা বুঝায় বাদ্যযন্ত্রকে। তার মানে এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। কোলাকুলি কোন সমাস? এটা তো পারবাই, এটা একেবারে তোমাদের মুখস্থ থাকার কথা। কোলাকুলি কোন সমাস? তাহলে কি অলুক বহুব্রীহি, মধ্যপদলোপী বহুব্রীহি, ব্যতিকরণ বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি। তাহলে এটা কি হবে বলো? তো এটা হচ্ছে কি ব্যতিহার বহুব্রীহি সমাস। যে কোলাকুলি, দেখা দেখি, হাসাহাসি, মারামারি। বৈষম্য বিরোধী কোন সমাস? এটা হচ্ছে বৈষম্যের বিরোধী, ষষ্ঠী তৎপুরুষ সমাস। আচ্ছা, এইবার তাহলে আশা করি বুঝতে পারছো যে এটার উত্তর কি হবে, ব্যতিহার বহুব্রীহি সমাস। এরপর বলছে পূর্বপদ এবং পরপদ কোনোটি বিশেষণ হয় না, তাকে কি বলে? খেয়াল করো, এটা অনেকেই তোমরা পারবা না। ওকে, তাহলে এইবার পূর্বপদ এবং পরপদ কোনটি বিশেষণ হয় না, ব্যাপারটা বুঝতে পারতেছো? কোনটা বিশেষণ হয় না, এটা কিন্তু একেবারে প্রথমে পড়াইছি। অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমানাধিকরণ, নাউন প্লাস নাউন। বিশেষণ মানে কি? অ্যাডজেক্টিভ মানে কোনো অ্যাডজেক্টিভ থাকে না। সো অ্যাডজেক্টিভ থাকে না কোনটাতে? ব্যতিকরণে। ব্যতিকরণে দুটাই নাউন। ওকে, আচ্ছা শেষ। একটু পর্যন্ত আমার মনে হয় যে আমি জিনিসটা তোমাদেরকে বুঝাইতে পারছি। আমার কাছে কি আমি কি জিনিসটা বুঝাইতে পারছি? এবার চলো আমরা কিছু বোর্ডের কোশ্চেন সলভ করি, রাইট? সো এবার আসলে আমরা কিছু বোর্ডের কোশ্চেন সলভ করি। গজানন, চৌচালা, হাসাহাসি, দোমনা, চতুষ্পদ, সবিনয়। সেগুলো সলভ করো। ঢাকা বোর্ড 2024, রাজশাহী বোর্ড 2000, এগুলো সব একেবারে রিসেন্ট বোর্ডের কোশ্চেন। সো দ্রুত সলভ করো, আমি 1 মিনিট সময় দিচ্ছি।
দ্রুত সলভ করো। এগুলো অনেকগুলোই তোমরা পড়ছো, এখন জাস্ট একটু দেখবা। তোমরা ব্যাস বাক্য করা লাগবে না, জাস্ট তোমরা সমাজটা আইডেন্টিফাই করো তাহলেই হবে। হ্যাঁ দ্রুত, এই যে সঠিক উত্তর আসতেছে, ভুলও আসতেছে। দ্রুত, আমি কিন্তু আর 30 সেকেন্ড সময় দিচ্ছি। ওকে, গুড গুড। সবগুলো সঠিক হতে হবে না। ওকে, এইবার আসো আমি একটু প্রবলেমগুলো একটু সলভ করে দিই। প্রথমত হচ্ছে এটা আমরা পড়ছি, চৌচালা মানে ঘরকে বোঝায়, তাহলে চার চাল যার অথবা আছে যার, চার চাল, খেয়াল করো, খেয়াল করো একটু, যে চার চাল আছে যার, বা যারও দিতে পারো, সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি সংখ্যাবাচক বহুব্রী, সংখ্যাবাচক বহুব্রী। আমি কিন্তু আবার বলতেছি, অনেকে শুধু বহুব্রী লিখবা, বাট হবে না এরকম না, কিন্তু সংখ্যাবাচক বহুব্রী স্পেসিফিক ক্লাসিফিকেশন সহ লেখাটা বেস্ট। হাসাহাসি, হাসিতে হাসিতে যে ক্রিয়া, হাসিতে হাসিতে যে ক্রিয়া, তাহলে এটা কি ব্যতিহার বহুব্রী। আমি সংক্ষেপে এখানে লিখে দিলাম, তোমরা আবার পরীক্ষার হলে আবার সংক্ষেপ করতে যাইও না, তাহলে কিন্তু ঝামেলা আছে। দোমনা কি দুই দিকে মন যার, দুই দিকে মন যার, এটা কিন্তু প্রত্যয়ন্ত বহুব্রী, মন যার, এটা কিন্তু প্রত্যয়ন্ত বহুব্রী। এই যে দোমনা আ প্রত্যয় আছে, তার মানে এটা হচ্ছে কি প্রত্যয়ন্ত বহুব্রীহি, ঠিক আছে। আচ্ছা, চতুষ্পদ, তাহলে চার পদ যার, এটা সংখ্যাবাচক বহুব্রী, ঠিক আছে। ওকে, সবিনয়, তাহলে বিনয়ের সহিত, যেটা বিনয়ের সহিত, বিনয়ের সহিত, অনেক সময় বিনয় সহিত বর্তমান এটাও থাকে, সো এটার কোনো ক্লাসিফিকেশন নেই, এটা শুধু বহুব্রী। গজানন গজ আনন যার, গজ আনন যার, ঠিক আছে। গজ মানে হচ্ছে হাতি, আনন মানে মুখ, তাহলে এটা হচ্ছে কি, এটা সংখ্যাবাচক বহুব্রী। তো একটু জিনিসগুলো হচ্ছে কি কঠিন না, একটু যদি পড়াশোনা করো তাহলেই দেখবা পারবা। ওকে, এবার বলো বুঝছো কিনা। ওকে, বুঝছো, হ্যাঁ বিনয়ের সহিত, ভেরি গুড।
তো এটা তোমরা জাস্ট প্র্যাকটিস করবা, এটা আসলে প্র্যাকটিসের উপর কিছু নাই, সমাজটা পুরোটাই প্র্যাকটিস নির্ভর। ওকে, আচ্ছা, তো তাহলে আজকে বহুব্রী সমাসের ক্লাসটা কেমন লাগছে? নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা সমাস শেষ করব। তাহলে কেমন লাগছে একটু জানাও তো। বুঝতে পারছো? ওকে, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। এটা পিডিএফ দিয়ে দিব, বই আছে বই থেকে পড়ো, আমাদের পিডিএফ আছে সেখান থেকে পড়ো, বাট পড়ো, পড়লেই হবে, মানে এনাফ, যা বুঝছো এটা এনাফ, এখন শুধু পড়তে হবে। ওকে, ও ও সরি সরি সরি, খুবই দুঃখিত, খুবই দুঃখিত, এটা এটা আমি সংখ্যাবাচক বহুব্রী লিখছি, এটা ব্যাধিকরণ হবে। থ্যাংক ইউ, এটা ব্যাধিকরণ হবে। হ্যাঁ, দুঃখিত দুঃখিত, এটা ব্যাধিকরণ হবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।